আমাদের আজকের পাঠ কবি জীবনানন্দ দাশ রচিত আকাশে সাতটি তারা। জীবনানন্দ দাশ 20 শতকের বাংলা সাহিত্যের রবীন্দ্র পরবর্তী যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি। রবীন্দ্রনাথের সময় দাঁড়িয়ে যারা বাংলা কাব্য সাহিত্যের বাক পরিবর্তন করতে চেয়েছিলেন, নতুন চেতনার জন্মদান করতে চেয়েছিলেন, নতুন কাব্য ভাষার নির্মাণ করতে চেয়েছিলেন, নতুন কাব্য শৈলীর জন্ম দিতে চেয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম জীবনানন্দ দাশ। রবীন্দ্র যুগে বসে জীবনানন্দ একটি নিজস্ব জগৎ সৃষ্টি করতে চেয়েছেন এবং তিনি সফলও হয়েছিলেন। জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা। জীবনানন্দ দাশকে সমকালীন কবি ও সমালোচকেরা নির্জনতার কবি রূপে আখ্যায়িত করেন। প্রকৃতপক্ষে লৌকিক বা ব্যবহারিক জীবনে যে নির্জনতার আকাঙ্ক্ষা জীবনানন্দের ছিল, একথা অস্বীকার করা যায় না। গ্রাম বাংলার প্রাকৃতিক প্রেক্ষাপটে তিনি আত্মমগ্ন হয়েছিলেন। কবি যেন দিনের পর দিন প্রাতঃভ্রমণে বেরিয়ে দেখছেন বাংলার সেই উষালগ্নের প্রথম প্রভাত, শীতের কুয়াশা, অন্ধকার ঘন অমাবস্যার রাত্রি, কখনো গোধূলির ধূসরতা, ম্লান সূর্যাস্ত, ঋতু পরিবর্তন, ফুলের সৌরভ। কবিতার অন্তর্লোক অনুভূতিলোক দিয়ে দিনের পর দিন মন্থন করেছেন বাংলাদেশের জল, স্থল, আকাশ, দিগন্ত, প্রান্তর, পাক পাখালি, গাছগাছালি, সব কিছুই কবির চোখে ধরা দিয়েছে নানা বর্ণে, নানান রঙে জারিত হয়ে। তাছাড়া জীবনানন্দের কবিতায় ইতিহাসের পট, ভূগোলের বিস্তীর্ণ ভূমি উঠে আসে। জীবনানন্দ অতি সহজেই ঐতিহাসিক প্রেমানুভূতিকে মহাকালের প্রেক্ষাপটে নিবিড় আন্তরিকতার সঙ্গে প্রকাশ করেন। আমাদের পাঠ্য আকাশে সাতটি তারা যে কবিতা, তা রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবি নিজে তার শ্রেষ্ঠ কবিতার একটি সংকলন করেছিলেন, যা জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা নামে
গ্রন্থাকারে প্রকাশ পেয়েছিল, সেই কাব্যগ্রন্থেও রূপসী বাংলার যে 7টি কবিতা তিনি নির্বাচন করেছিলেন, তার মধ্যে আকাশে 7টি তারা কবিতা ঠাঁই পেয়েছিল। রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্যতম বিষয়বস্তু আমাদের বাংলাদেশ, তার রূপ, তার সৌন্দর্য। রূপ সৌন্দর্যে অনন্য এক বাংলাদেশের ছবি। শস্য শ্যামল কোমল পেলব বাংলাদেশের চিন্ময়ী মূর্তি নির্মাণ করেন কবি জীবনানন্দ তার রূপসী বাংলা কাব্যগ্রন্থের নানা কবিতায়। কবির এই কাব্যগ্রন্থের পরতে পরতে কবিতার প্রতিটি শব্দে যেন জড়িয়ে আছে, ছড়িয়ে আছে তার স্বদেশ প্রেম। তিনি বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় স্পষ্টতই তিনি ঘোষণা করেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এই স্বদেশ চেতনা, এই স্বদেশ প্রেম রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতার অন্যতম সম্পদ। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী জন্মভূমিকে স্বর্গের চেয়েও সুন্দর রূপে কল্পনা করেছেন কবি, সাহিত্যিক, স্বদেশপ্রেমী মানুষ। জীবনানন্দের কবিতায় আমরা দেখি আমাদের বাংলাদেশ তার রূপের ডালি নিয়ে সে হয়ে উঠেছে রূপসী বাংলাদেশ, যেন স্বর্গের সৌন্দর্য নেমে এসেছে বাংলাদেশের বুকে। রূপসী বাংলা কাব্যগ্রন্থে আমরা যে জীবনানন্দের বাংলাদেশকে দেখি, তার যে প্রকৃতি চেতনার আমরা পরিচয় পাই, যেখানে নদ নদী, গাছ পাখি, মনুষ্যতর জীব সকলে মিলে বাংলাদেশের যে সৌন্দর্যের মূর্তি নির্মাণ করে, তার সঙ্গে কিন্তু জড়িয়ে থাকে বাংলার পুরাণ, বাংলার মঙ্গল কাব্য, বাংলার অগণিত জনতা। সব মিলিয়ে বাংলাদেশের ছবি তিনি হাজির করেন। জীবনানন্দের প্রকৃতি চেতনা তাই সমগ্রতার, সেখানে শুধুমাত্র নিসর্গ ঠাঁই পায় না, সেখানে নিসর্গের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের কাব্য, বাংলাদেশের মানুষ সবাই মিলেমিশে বাংলা মায়ের এক অনন্য মূর্তি নির্মাণ করে। জীবনানন্দের এই কাব্যগ্রন্থের কবিতার মধ্যে আমরা তার যে সময় চেতনার পরিচয় পাই, সেখানে আমরা দেখি জীবনানন্দ তিনি যেন সে 1000 বছর ধরে পথ হাঁটছেন, একদম প্রাচীন থেকে মধ্যযুগ থেকে একদম আধুনিক যুগে 20 শতকে কবি যখন নিজে অবস্থান করছেন, সেই আবহমান কালীন ধারায় বাংলাদেশের যে সৌন্দর্য, তাকে তিনি আমাদের সামনে হাজির করেন। কখনো চাঁদ সদাগর সময়ে পৌঁছে যান কবি, কখনো পুরাণের ধূসর জগতে তিনি পৌঁছে যান, কখনো ইন্দ্রের রাজসভায় গিয়ে উপস্থিত হয় বেহুলা, এবং বেহুলার সেই বেদনার্ত হৃদয়ের ক্রন্দনের সঙ্গে বাংলার নদী, মাঠ, ভাটফুল কেঁদে ওঠে। অর্থাৎ
জীবনানন্দের যে বাংলাদেশ, যে প্রকৃতি, তা প্রাণময়, তা সজীব, কোনো জড়সত্তা নয়, প্রাণহীন নয়, যেন মানবীয় সত্তা, মানব চেতনা যেন প্রকৃতির মধ্যে সঞ্চার হয়। জীবনানন্দের রূপসী বাংলা তথা তার সমগ্র কাব্য জগৎ জুড়ে রয়েছে তার মৃত্যু চেতনার প্রকাশ। মৃত্যু তা আসলে জীবনকে পরিপূর্ণতা দেয়। মৃত্যুর মধ্য দিয়েই আসলে জীবন সম্পূর্ণ হয়। জীবন মৃত্যুর ধারা পাশাপাশি বয়ে চলে। মৃত্যু আছে বলেই জীবন মোহনীয়, আবার মৃত্যু জীবনের জ্যোতিচিহ্ন। তাই মৃত্যুর বেদনা, বিষাদ যদি না থাকতো, তাহলে কি জীবন চেতনা কখনো পরিপূর্ণ হতো? এই মৃত্যু চেতনা প্রকৃতি চেতনাকেই সম্পৃক্ত করে, কেননা প্রকৃতির বুকেও তো অবিরত ভাঙা গড়া চলতেই থাকে। সৃষ্টি ও ধ্বংসের এই যে পরম্পরা, তাই তো প্রকৃতিকে সজীব, গতিশীল করে। জীর্ণ পুরাতন ঝরে যায়, নতুনের আগমন ঘটে। জীবনানন্দের কবিতায় মৃত্যু চেতনা এই প্রকৃতি চেতনাকে সম্পৃক্ত করেছে। মৃত্যু বারে বারে ফিরে এসেছে তার কবিতায়। রূপসী বাংলার কবিতায়ও মৃত্যুর কথা বারে বারে আসে, আবার জীবনের কথাও ফিরে ফিরে আসে। জীবনানন্দের কবিতায় আমরা রূপ, রস, গন্ধ, স্পর্শ অর্থাৎ ইন্দ্রিয় সচেতনতার পরিচয় পাই। আমরা শিশিরের পড়ার শব্দ যেন শুনতে পাই জীবনানন্দের কবিতায়। জীবনানন্দ হাজির করেন নানা চিত্রকল্প। আমরা দেখি বেহুলা গাঙুরের জলে ভেলা ভাসিয়েছে। আমরা দেখি ধনপতি শ্রীমন্ত লহনাকে, কত শত ঘ্রাণ উঠে আসে, মাটির সোদা গন্ধ ভেসে বেড়ায় জীবনানন্দের কবিতায়। রূপ, রস, গন্ধ, স্পর্শের সংবেদনে জীবনানন্দ বাংলাদেশের প্রকৃতিকে করে তোলে সজীব, প্রাণময়। সকাল, দুপুর, সন্ধ্যার ভিন্ন ভিন্ন পরিবেশে বাংলাদেশ হাজির হয় রূপসী বাংলার নানা কবিতায়। যেমন বাংলার মুখ আমি দেখিয়াছি এই কবিতায় আমরা দেখি প্রত্যুষ লগ্নের বাংলার ছবি। কবি লিখছেন, অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশথের করে আছে চুপ। সেই ভোরবেলার সেই নিশ্চুপ নিমগ্নতার ছবি রূপসী বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় উঠে আসে। আবার আমরা এখানে আকাশ নীল কবিতায় দুপুরের বাংলাদেশের ছবি দেখি, যেখানে দেখি মুকুন্দরাম হায় লিখিতেছেন বসে
দুপহরে সাধের সে চণ্ডিকা মঙ্গল, কোকিলের ডাক শুনে লেখা তার বাধা পায়, থেমে থেমে যায়। আর আমাদের আকাশে সাতটি তারা, এই কবিতায় আমরা দেখি পল্লী বাংলার বুকে সন্ধ্যা নেমে আসছে, সেই সমাগত সন্ধ্যার ছবি প্রস্ফুটিত হচ্ছে আকাশে সাতটি তারা কবিতায়। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। 20 শতকের কবি জীবনানন্দ যখন চারিদিকে জীবনের জটিলতায়, যখন চারিদিকে মানুষ হতাশায়, বিষাদে, হিংসায়, বিদ্বেষে পরিপূর্ণ, সেখান থেকে মুক্তির তার একমাত্র ঠিকানা প্রকৃতি। 20 শতকের নাগরিক তার একমাত্র মুক্তির ঠিকানা প্রকৃতি। কবি সেই মুক্তির ঠিকানায় পৌঁছে গিয়েছেন। তিনি বসে আছেন সেই রূপসী বাংলার তার উন্মুক্ত প্রান্তরে, তার সবুজ শ্যামল সেই যেন ঘাসের বিছানায়, শান্তির খোঁজে, সেখানে দুদণ্ড শান্তির খোঁজে, প্রকৃতির নিশ্চুপ নিমগ্নতায় সমাহিত হতে তিনি বসে আছেন। আর তিনি প্রত্যক্ষ করছেন গ্রাম বাংলার বুকে নেমে আসছে সন্ধ্যা। ঘাসে বসে আছেন, দেখছেন আকাশে সাতটি তারা ফুটে উঠেছে। সন্ধ্যাকালে পল্লী বাংলার উত্তর আকাশে সাতটি তারার অবস্থান আমরা তো দেখি, সেই সপ্তর্ষিমণ্ডল, তাদের অবস্থান যেন সন্ধ্যার আগমনকে সূচিত করছে। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কামরাঙা লাল মেঘ, সেই গোধূলি লগ্নের পল্লী বাংলার ছবি কবি প্রত্যক্ষ করেছেন। গোধূলি লগ্নে সূর্য অস্তে যাওয়ার আগে আকাশ তখন রাঙিয়ে উঠেছে। আকাশের সেই অস্তমিত সূর্যের সেই অস্তরাগের যে লাল আভা, তার যে সৌন্দর্য, তার সঙ্গে কবি সাযুজ্য খুঁজে পাচ্ছেন, মিল খুঁজে পাচ্ছেন কামরাঙা, সেই যে ফল, সেই 5 শিরাযুক্ত সেই কামরাঙা ফল, সে যখন পরিপক্ক হয়ে ওঠে, পেকে যায়, তার যে বর্ণ আর অস্তরাগের যে সৌন্দর্য, তার যে রক্তিম আভা, তা যেন এক হয়ে যায়। গোধূলি লগ্নের পল্লী বাংলার আকাশে আমরা দেখি ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ, সঞ্চরণশীল মেঘ, সেই মেঘের গায়ে যেন অস্তরাগের সেই রক্তিম আভা সঞ্চার হয়েছে। সেই ছোট ছোট সঞ্চরণশীল লাল মেঘ যেন জীবনের সেই গতিশীলতাকে প্রকাশ করছে। কিন্তু জীবনের পরিপক্কতা, জীবনের সঞ্চার, তারপরেই নেমে আসে মৃত্যুর স্তব্ধতা। তাই
কামরাঙা যখন সে পরিপক্ক, যখন তার মধ্যে জীবনের সেই বহিঃপ্রকাশ দেখা যায়, তার রক্তিমাভার মধ্য দিয়ে, তারপরেই আসলে নেমে আসে মৃত্যু। তাই দিনের শেষে, দিনের সেই চাঞ্চল্য, সেই কর্মব্যস্ততার শেষে নেমে আসে নিস্তব্ধতা। কামরাঙা লাল মেঘ তার সঞ্চরণশীলতা ধীরে ধীরে আমাদের দৃষ্টিপথ থেকে হারিয়ে যায়। সে অসীম নীলাকাশের ব্যাপ্তিতে সে ডুব দেয়। কবি যাকে বলছেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। মৃত মনিয়ার মতো, মনিয়া বাংলাদেশের এক অতি পরিচিত চঞ্চল ছটফটে এক পাখি বিশেষ। এই চাঞ্চল্য তার স্বতঃস্ফূর্ত জীবনের বহিঃপ্রকাশ। মৃত্যুর করাল গ্রাসে অনিবার্য পরিণতিতে একদিন স্তব্ধ হয়ে যায়। জীবনানন্দের এই রূপসী বাংলার আরেকটি কবিতায় আমরা দেখেছিলাম সেই ছিন্ন খঞ্জনা, সেই খঞ্জনা তার খঞ্জনকে হারিয়ে তার বুকের যে বেদনা, বারে বারে তার কবিতায় এই ছিন্ন খঞ্জনা, মৃতমনিয়া বা শ্যামার নরম গান, অর্থাৎ মৃত্যুর হাহাকার, বিষাদের ধূসরতা ফিরে আসে। এই কামরাঙা লাল মেঘ যা জীবনের বহিঃপ্রকাশ, জীবনের গতিশীলতাকে হাজির করে আমাদের সামনে, যা দিনের কর্মচাঞ্চল্যকে, ব্যস্ততাকে আমাদের সামনে উপস্থিত করে। কিন্তু একটা সময় জীবনের সব লেনদেন ফুরিয়ে যায়, পাখিরা ঘরে ফিরে আসে, নদীরাও যেন স্তব্ধ হয়ে যায়, মৃত্যু নেমে আসে। কামরাঙা লাল মেঘ জীবনের সেই ব্যাপ্তি, গতি, সে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যায়। গঙ্গা সে যেমন উৎস থেকে মোহনার দিকে ছুটে চলে, সাগর সেখানেই তার মোহনা, সেখানেই তার গন্তব্য। আমরাও জীবন থেকে মৃত্যুর দিকে ছুটে চলি। ওই কামরাঙা লাল মেঘ সেও যেন সেই ডুবে যায় ঢেউয়ে, গঙ্গাসাগরের ঢেউয়ে, অর্থাৎ অসীম অন্ধকারে, নীল আকাশের ব্যাপ্তিতে ডুবে যায় মৃত্যু। সন্ধ্যা নেমে আসে, মৃত মনিয়া আসলে জীবনের সেই স্তব্ধতাকে আমাদের সামনে হাজির করে। যে সূর্য, যার ঔজ্জ্বল্যে সারা বিশ্ব আলোকিত হয়, সেই সূর্য, সেই জীবনের প্রতীক সূর্য, সেও কিন্তু সন্ধ্যাকালে দিকচক্রবালে বিলীন হয়ে যায়। ওই যেন সুদূর দিগন্তে, যেন ওই গঙ্গাসাগরে সে ডুব দিল, অর্থাৎ তার যে সেই উজ্জ্বল আভা, সেই আভা নিষ্প্রভ হয়ে গেল। জীবন যেন মৃত্যুতে স্তব্ধ হয়ে গেল। তাই জীবন, মৃত্যু, কামরাঙা লাল মেঘ, সূর্য, মৃত মনিয়া সব কিছু যেন এক বিন্দুতে ছুঁয়ে আছে। জীবনানন্দের কবিতায় প্রকৃতি চেতনা এবং মৃত্যু চেতনা, জীবন চেতনা একসঙ্গে মিলেমিশে যাচ্ছে।
আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। সেই নগর জীবন থেকে বহু দূরে পল্লী বাংলায় নেমে এসেছে সন্ধ্যা। সেই সন্ধ্যাকে বলা হচ্ছে শান্ত। তার কারণ নাগরিক জীবনের বহু যোজন দূরে পল্লী বাংলার বুকে নেমে এসেছে সন্ধ্যা। আগুনে লাল আভা ছড়িয়ে সূর্য ধরিত্রীর বুকে ডুবে গিয়েছে। ধীরে ধীরে দিনের আলো নিভে আসছে। শত কর্মব্যস্ততা তার সমাপন ঘটেছে। নেমে আসছে শান্তি। কর্মচাঞ্চল্য থেকে মানুষ এবার যেন পৌঁছবে দিনান্তের অবসরে। দিনের পৃথিবীতে পরিশ্রান্ত মানুষ তার ক্লান্তির অপনোদন ঘটবে। সন্ধ্যা মানেই চারিদিকে শান্ত নীরবতা। কর্মব্যস্ততার, চাঞ্চল্যের, উদ্দামতার সমাপ্তি ঘটবে। সন্ধ্যা শান্ত সমাহিত এক নিশ্চুপতার অনুগত হয়ে নীরবতার আগমন ঘটাবে। আর আকাশের নীল সন্ধ্যাকালের সেই বিরাজিত সেই কালো, আর গ্রাম বাংলার সবুজ শ্যামলিমা এই সন্ধ্যাকে করে তুলবে নীলাভ। এই নীল আসলে জীবনের স্তব্ধতার, মৃত্যুরও প্রতীক। দিনের প্রগাঢ় ঔজ্জ্বল্য, বেঁচে থাকার সব লেনদেন ফুরিয়ে সন্ধ্যা নেমে আসে। এক প্রশান্ত নীল সন্ধ্যায় নীরব, নিশ্চুপ, নিমগ্ন হয়ে ওঠে গ্রামীণ বাংলাদেশ। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কবি সন্ধ্যার নীল আকাশে যেন এক কেশবতী কন্যার আগমনকে প্রত্যক্ষ করেছেন। আসলে সন্ধ্যা নিজেই হয়ে উঠেছে কেশবতী কন্যা। কেশবতী কন্যা সন্ধ্যার আকাশে উপস্থিত হয়ে তার বিস্তৃত কৃষ্ণকুন্তল কেশরাশি তার সাহায্যে অন্ধকার নামিয়ে এনেছে পল্লী বাংলার বুকে। নীল মায়াবী সন্ধ্যা নেমে এসেছে পল্লী বাংলার বুকে। কেশবতী কন্যা তার চুল ছড়িয়ে দিয়েছে পল্লী বাংলার পরতে পরতে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। দিনের শেষে রাঙা গোধূলির লগ্ন পেরিয়ে গ্রাম বাংলার বুকে নেমে এসেছে শান্ত অনুগত সন্ধ্যা। ইন্দ্রিয় সচেতন কবি তিনি অনুভব করেছেন সন্ধ্যাকালে বাংলার নীলাকাশে উপস্থিত হয়েছে যেন নীলাম্বরী রূপসী কেশবতী কন্যা। তার মিশকালো ঘন দীর্ঘ বিস্তৃত কেশদাম অন্ধকার নামিয়ে এনেছে। কবি নিজেও যেন তার চোখে মুখে সেই ঘন কুন্তল রাশির স্পর্শ অনুভব করেছেন। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো।
পৃথিবীর কোনো প্রান্তরে সন্ধ্যা এত নিস্তব্ধ, নীরব, এত সর্বগ্রাসী, এত অমোঘ, এত নিশ্চল হয়ে নেমে আসে না। তাই পৃথিবীর কোনো পথে, পৃথিবীর অপর কোনো প্রান্তরে সন্ধ্যা এত শান্ত নয়, নীল অনুগত নয়। দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঠালে জামে ঝরে অবিরত। কেশবতী কন্যা তার যে কেশরাশি, সেই কেশরাশি থেকে যে অন্ধকারের লাবণ্য, স্নিগ্ধতা, শান্তময়তা তা ছড়িয়ে দিয়েছে গ্রাম বাংলার পরতে পরতে, প্রতিটি প্রান্তরে, মানুষের গহীন গভীরতায়, তার অন্তর্দেশে। যেন স্নেহের চুম্বন হয়ে, শান্তির বাড়িদারা হয়ে অবিরত ঝরে পড়েছে, ছড়িয়ে পড়েছে, ব্যাপ্ত হয়েছে অন্ধকার। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে। যেন কেশবতী কন্যার সুদীর্ঘ ঘন কেশরাশিতে সুগন্ধি মাখিয়েছে তার মা। গ্রাম বাংলার মায়েরা তার কন্যাদের কেশরাশিকে ঘন কালো, দীর্ঘ, বিস্তৃত, পুষ্ট করে তুলতে নানা সুগন্ধি তেলে তার পরিচর্যা করে। তাই কিশোরী কন্যার আলুলায়িত কেশদাম থেকে উঠে আসে সুবাস। যেন সন্ধ্যাকালে পল্লী বাংলার গর্ভ থেকে উঠে আসে গ্রাম বাংলার সঙ্গে অনিবার্য জড়িয়ে মিশিয়ে থাকা কতই না চেনা গন্ধ। তবে অন্ধকারের সেই স্নেহের চুমা, সান্ধ্যকালীন যে সৌরভ, তা উপলব্ধি বা অনুভব করার বা তার ঘ্রাণ গ্রহণের সংবেদন নাগরিক মানুষের কোথায়? আমরা তো নগর বন্দরের শ্বাস বুক ভরে নিই, ভালোবাসি। কিন্তু জীবনানন্দ পৌঁছেছিলেন পল্লী বাংলার গহীন গভীরে। প্রকৃতিও তার রূপের ডালি উজাড় করে দিয়েছে তার সন্তানের কাছে। তাই বর্ণে, গন্ধে, স্পর্শে রূপসী বাংলা প্রাণবন্ত হয়ে উঠেছে জীবনানন্দের কবিতায়। তিনি কেশবতী কন্যার কেশদামের তরল স্নিগ্ধ অন্ধকার লাবণ্যের স্পর্শ পেয়েছেন, অনুভব করেছেন। মুখের পরে, চোখের পরে, আর বুক ভরে গ্রহণ করেছেন সেই কেশবতী কন্যার কেশরাশির যে ভাসমান সুবাস, সৌরভ। এই সুবাস সৌরভ কিসের? কবি লিখছেন, নরম ধানের গন্ধ। হেমন্তের বাংলাদেশের মাঠে মাঠে ছড়িয়ে রয়েছে অপরিপক্ক ধান। সকাল সন্ধ্যায় সেখানে বাতাস বয়, আর বাতাসের সঙ্গে শিশির কুয়াশায় ভেজা সেই অপরিণত, অপরিপক্ক ধানের দেহের গন্ধ মিলেমিশে যায়।
সেই গন্ধ কবির কাছে হয়ে ওঠে নরম ধানের গন্ধ। আসলে পল্লী বাংলার যে স্নিগ্ধতা, যে পেলবতা, যে কোমলতা, তার সুবাস সৌরভের সঙ্গেও যেন সেই স্নিগ্ধ কোমল পেলবতার আঘ্রাণ গ্রহণ করতে পারেন কবি। এর সঙ্গে কবি আর কার আঘ্রাণ গ্রহণ করেছেন দেহ মন প্রাণ জুড়ে? কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণ। জীবনানন্দ বাংলাদেশের প্রকৃতির সমগ্রতার ছবি এঁকেছেন, তাই কোনো কিছুই তার চোখ এড়ায় না। তুচ্ছাতি তুচ্ছ সব কিছুর মৃদু ঘ্রাণ গ্রহণ করে ইন্দ্রিয় সচেতন কবি বিমোহিত হয়ে পড়েন। কবি যেমন জাম, বট, কাঁঠাল, হিজল, অশ্বত্থের ছবি আঁকেন, তার সে সুবৃহৎ অস্তিত্বের কথা আমাদের সামনে প্রকাশ করেন, তেমনি ফণী মনসা, সটিবন, তার কথাও আমাদের সামনে হাজির করেন। অর্থাৎ সমগ্র এক বাংলাদেশের ছবি। তাই কলমি ও স্বর, অর্থাৎ সেই নলখাগড়া, ঘাস, তার ঘ্রাণ, চাঁদা সরপুঁটি, মাছের দেহ থেকে উঠে আসা যে মৃদু মেছো গন্ধ, সারাদিন ধরে পুকুরের জলে ভাসে যে হাঁসেরা, তারা যখন সন্ধ্যাকালে ডাঙায় উঠে এসেছে, তাদের পালক থেকে উঠে আসে ভেজা পালকের যে গন্ধ, তার সঙ্গে সন্ধ্যার নিস্তরঙ্গ পুকুর থেকে জলজ শ্যাওলা গন্ধ মেশে সন্ধ্যার বাংলাদেশ তার নিজের গন্ধে সজীব হয়ে ওঠে। এর সঙ্গে যোগ হয় কিশোরীর চাল ধোয়া ভিজে হাত। শীত হাত খান কিশোরী, তার চাল ধোয়া ভিজে হাতের গন্ধ, তার সঙ্গে মিশে যায় কলমি, স্বর, চাঁদা সরপুঁটি, হাঁসের পালকের গন্ধ। পল্লী বাংলার এক স্নেহ মমতায় পরিপূর্ণতার ছবি তৈরি হয়। কিশোরী বড় দরদে যত্নে চাল ধোয়। সেই গেরস্থালির যে দৈনন্দিন যে পার্থিব প্রতিদিনের যে কাজকর্ম, তার সঙ্গে তো আসলে জড়িয়ে রয়েছে জীবনের চলমানতা, জীবনের উত্তাপের সঙ্গে তাই মিশে যায় কিশোরীর মমতা, তার আদর, তার ভালোবাসা, আর চাল ধোয়া ভিজে হাতের গন্ধ। হাত তার শীতার্ত, শীতল, কিন্তু হৃদয় তার অফুরান জীবন প্রেম। কিশোরের পায়ে দলা মুথা ঘাস। কিশোর সন্ধ্যার আগে তার যে চাঞ্চল্যের বহিঃপ্রকাশ, তার যে দামালপনা, সে প্রকাশ করে বাংলার মাঠে ঘাটে। তার দামালপনায়, তার চাঞ্চল্যে মুথা ঘাস, বড় বড় সেই ঘাস
দলিত হয়। সেই দলিত ঘাস থেকে উঠে আসে যে গন্ধ, তা মিলেমিশে যায় একত্রে। একদিকে যেমন কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, যার মধ্যে আমরা দেখলাম সেই মায়া, মমতা, অফুরান জীবন প্রেম, জীবনের উত্তাপ। অন্যদিকে কিশোরের সেই যে দামালপনা, যার শিকার হয় ওই মুথা ঘাস। তার মধ্য দিয়ে যেন মৃত্যুর সকরুণ আরতি ধ্বনিত হয়। জীবন ও মৃত্যু পাশাপাশি সমান্তরাল খাতে বয়ে চলে। সন্ধ্যার পল্লী বাংলার বুকে একদিকে যেমন চাল ধোয়া ভিজে হাতের গন্ধ ভেসে আসে, তেমনি বিষাদের মৃত্যুর সকরুণ আর্তনাদও যেন শোনা যায়। লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। মানুষ সারা দিনমান পরিশ্রমের পরে ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছে। সেই ক্লান্তি শ্রান্তির সঙ্গে মিশে যায় লাল লাল বট ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। পাকা বট ফল যখন মাটিতে ঝরে পড়ে, তখন তার গোলাকার পুষ্ট সেই লাল দেহ পাখির খাদ্য সামগ্রী হয়ে ওঠে। পাখি ঠুকরে ঠুকরে সেই বটফল তার আহার রূপে গ্রহণ করে। আবার পথিক তার অজান্তেই হয়তো সেই বটফলকে দলিত করে, পদদলিত করে। অন্তরের সেই ব্যথা, নীরব অভিমান যেন তার অস্তিত্বের সঙ্গে, তার ঘ্রাণের সঙ্গে মিশে যায়। আসলে বটফলের সেই যে অসহনীয় যে অস্তিত্ব, সেই অস্তিত্বের সঙ্গে আমাদের দিনের কর্মব্যস্ততা, তাকেও আমরা তুলনা করি। ক্লান্তি শ্রান্তির শেষে নীরব সন্ধ্যা নামে। এরই মাঝে বাংলার প্রাণ, অর্থাৎ জীবনের চলমানতা, তার পাশে স্তব্ধতা। জীবনের সঞ্চার, ব্যাপ্তি, বিস্তৃতি, তার পাশে নীরবতা। এর মাঝে বাংলার প্রাণ খুঁজে পেয়েছেন কবি জীবনানন্দ। শান্তির, দুদণ্ডের শান্তির ঠিকানা হয়ে উঠেছে বাংলা প্রকৃতি। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। এভাবে সন্ধ্যাকালের বাংলাদেশের প্রকৃতি আমাদের কাছে জীবন্ত হয়ে উঠছে, আমাদের কাছে রূপ, রস, বর্ণ, গন্ধ, স্পর্শে উপস্থিত হচ্ছে। কবি এভাবেই নক্ষত্ররাজি, বাংলার অসীম নীলাকাশ, তার গাছ, তার পাখি, তার অতি নগণ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র তার ঘাসে, তার স্বরে, তার কলমিতে, তার চাঁদা সরপুটিতে, তার হাঁসের পালকের গন্ধে চিন্ময়ী রূপসী বাংলার প্রাণস্পন্দন আমাদের সামনে মূর্ত করছেন। কিশোরীর দরদে মমতায়, কিশোরের দামালপনায়
আহত বক্ষ বটফলের তার মৃত্যুর হাহাকারে, মুথা ঘাসের বেদনার্ত হৃদয়ের আরতিতে সন্ধ্যাকালের বাংলাদেশের মায়াময় রূপ পাঠকের সামনে হাজির করছেন। মায়া, মমতায়, স্নেহে, বেদনায় পরিপূর্ণ এই বাংলাদেশে তিনি বারে বারে ফিরে আসতে চেয়েছেন। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে। তিনি কখনো কিশোরী হয়ে, কিশোরীর ঘুঙুর হয়ে, কখনো বা সেই দামাল কিশোর হয়ে, যে সাদা ছেঁড়া পালে ডিঙা বাইবে তার বেশে, অথবা আকাশে 7টি তারার একটি তারা হয়ে তিনি ফিরে আসতে চেয়েছেন এই বাংলাদেশে। তার কারণ এই বাংলাদেশ তার মাতৃভূমি, তার জন্মভূমি। এই বাংলাদেশ তার মুক্তির ঠিকানা। 20 শতকের নাগরিক জীবনের ক্লেদ, জটিলতা, স্বার্থপরতা, দেশ হানাহানি থেকে কবি পৌঁছে যেতে চেয়েছেন নির্জন প্রকৃতির প্রান্তরে, যেখানে তিনি ঘাসের মধ্যে ঘাস হয়ে মিশে দু চোখ ভরে দেখবেন বাংলাদেশের প্রকৃতির অপার সৌন্দর্য। দিনমান ছুটে যাওয়ার শেষে যেখানে শুধুই জিরিয়ে নেওয়ার পালা, অবাধ অবসর, সন্ধ্যার শান্তি, নীরব নিশ্চুপ নিমগ্নতা। মুখোমুখি থাকবে সেখানে শুধু প্রকৃতি আর মানুষ। সে ঠিকানা রূপসী বাংলা। পৃথিবীর সব রূপ এখানে ঝরে পড়ে। আকাশের বুকে ফুটে ওঠা 7টি তারা এখানে নীল, নির্জন, নীরব সন্ধ্যা নামিয়ে আনে।